সাহস থাকে আইনের লড়াইয়ে আসুন। আমি তো আইনের লড়াই করার জন্য দাঁড়াচ্ছি। মোকাবেলা হবে সেই কোর্টে, দেখা যাবে। এবং যে আপনি জাতিগত বৈষম্যমূলক আচরণ করে আমার বিরুদ্ধে যে মিথ্যা প্রচার করেছেন, যে ফেক ডকুমেন্ট বানিয়ে প্রচার করেছেন, তার জবাব আপনাকে কোর্টে দিতে হবে। কোর্টে দিতে হবে আপনাকে। আপনি কোথায় পেয়েছেন, কে বানিয়েছেন, কোথায় পেয়েছেন আপনি, তার জবাবটা আপনাকে দিতে হবে। আর সেটা চ্যালেঞ্জটা আমি নিচ্ছি, আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি। নমস্কার। আজ আমি আপনাদের সামনে ফেসবুক লাইভে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। কারণ গতকাল আগরতলায় একাংশ সাংবাদিকদের যে গণ অবস্থান হয়েছে, সেখানে আমাদের ত্রিপুরার বিধানসভার মাননীয় ডেপুটি স্পিকার তথা স্পিকার ইনচার্জ রামপ্রসাদ পাল মহোদয় এবং আমার সম্পর্কে যে বক্তব্য রাখা হয়েছে এবং যে এজেন্ডা নিয়ে গণ অবস্থান করা হয়েছে, সেই বিষয়ে আমি একটু আজকে আলোকপাত করব আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে। দ্বিতীয়ত হচ্ছে, আমারটা নেটটা একটু গণ্ডগোল হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে সাংবাদিক বন্ধুদের যে দাবি দেওয়া নিয়ে যে আন্দোলন, তার প্রতি আমার সম্পূর্ণ সমর্থন আছে, সহানুভূতি আছে এবং তাদেরকে আমি সহযোগিতা করার জন্য সব সময় তৈরি আছি। ত্রিপুরা বিধানসভায় আমি সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি কথা উঠিয়েছিলাম এবং আমাদের মন্ত্রী মহোদয়কেও সাংবাদিকদের সমস্যা নিয়ে আমি চিঠি লিখেছি। সেটা আপনারা দেখেছেন, আমার ফেসবুকেও আমি দিয়েছি। এখন গতকালে যেটা গণঅবস্থান সাংবাদিক ভাইদের একাংশে, সবাই না, সেখানে দুইজন ব্যক্তির যে সমস্যা বর্তমানে, সেই সমস্যা থেকে তারা কিভাবে মুক্ত হতে পারে সেই টার্গেট করে গতকালে গণঅবস্থানটা করা হয়েছে বলে আমি মনে করি। কারণ দেখা গেছে দুজন কালো চশমা পরা, একজন কালো চশমা পরা খুব চিল্লাইয়েছেন, টাইগার নেতা, টাইগার নেতা। এই লোকটা কালকে কালো চশমা পরে খুব চিল্লাইয়েছে। কেন চিল্লাইয়েছে? কারণ ওনার এগেনস্টে রঞ্জিত দেববর্মা এফআইআর করেছে পশ্চিম থানায়, এখনো রেজিস্ট্রেশন হয়নি। আমি তারপর সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চিঠি লিখেছি। আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের নিকট আমি চিঠি পেয়েছি এবং চিঠি রিপ্লাই পেয়েছি এবং তার পজিটিভও লেটারটা আমার কাছে আছে। ব্রডকাস্টিং মিনিস্টারের কাছেও আমি লিখেছি, ওনারও চিঠি আমার কাছে এসেছে। এভাবে অনেক জায়গায় আমি চিঠি লিখেছি, সব জায়গার চিঠি আমি রিপ্লাই পেয়েছি। সরকারকে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য এখানে সুপারিশ করা আছে, লেখা আছে। শুধু তাই নয়, ত্রিপুরার বিধানসভায় প্রিভিলেজ একটা কমিটি আছে। ওই কমিটিতে অনেক বিধায়কের অভিযোগ রয়েছে এবং বারবার ওই কালা চশমা ব্যক্তিকে প্রিভিলেজ কমিটির মিটিংয়ে থাকার জন্য চিঠি দিয়ে জানানো হলেও উনি উপস্থিত হয়নি। নানান অজুহাত দেখিয়ে উনি আসেননি, অসুস্থতার অজুহাত দেখে আসেননি, নানান সমস্যার কারণ দেখে উনি আসেননি। ইদানিং আমিও সেখানে একটা অভিযোগ দাখিল করেছি। শুধু তাই নয়, যে দীর্ঘদিন আমি যেটা প্রক্রিয়া, একটা আইনি লড়াই করতে গিয়ে যে প্রক্রিয়ার দরকার, সেই প্রক্রিয়া আমি সম্পূর্ণ করেছি এবং হাইকোর্টে একটা কেস করার জন্য আমি ইতিমধ্যেই তৈরি হয়েছি এবং দিল্লি এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অভিজ্ঞ অ্যাডভোকেটদের সঙ্গে আমি কথা বলেছি যে কিভাবে কেসটা করা যায়। আমি খুব শীঘ্রই কেস আমি হাইকোর্টে করতে যাচ্ছি। কারণ উনি যেভাবে সাংবাদিকের মুখোশ পরে এবং নিজের চ্যানেল, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া হাতে নিয়ে মানুষের সঙ্গে যেভাবে
উনি ব্ল্যাকমেল করেছেন, এটা ত্রিপুরার অনেকেই জানে। রাজনৈতিক নেতৃত্ব হোক, ব্যবসায়ী হোক, অন্যান্য বিভিন্ন অংশের মানুষের সঙ্গে ওনার ব্ল্যাকমেলের অনেক কাহিনী আমি শুনেছি। শুধু তাই নয়, শুধু মানুষকে উনি ব্ল্যাকমেল করছে না, সাংবাদিক জগতের অনেক সাংবাদিক, বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন যারা কর্ম করছেন তাদের সম্পর্কেও আমি কিছু বলবো। ওনারা চায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, বড় রাজনৈতিক দলের সঙ্গে তারা কন্ট্রাক্ট করে যে এই নির্বাচনে আমরা আপনাদের হয়ে প্রচার করব, আপনারা আমাদেরকে সমর্থন দেন, আমাদেরকে আর্থিক সাহায্য করুন। এইভাবে একটা চুক্তিবদ্ধ করে তারা একটা কন্ট্রাক্ট নেয়। এইভাবে কন্ট্রাক্ট নিয়ে তারা কয়েকজন মিলে সেই অর্থটা তারা নিজেদের ভিতরে বিলি বন্টন করে তারা এই কাজটা করে থাকে এবং তারা নিজেরাই ধনী হচ্ছে। আর যারা প্রকৃত সাংবাদিক, যারা মাঠে কাজ করছে, তারা কিছু পাচ্ছে না। তাই আজকে যে সাংবাদিক বন্ধুরা গতকাল এসেছে, একাংশ যারা সাংবাদিকরা এসেছে, তারা এইভাবে বিভ্রান্ত হয়ে, তাদের দ্বারা নানাভাবে বিভ্রান্ত হয়ে তারা গতকাল এখানে এসেছেন। এবং দেখেছি সারা ত্রিপুরায় তাদের জমায়েতটা কত হয়েছে, কেন চেয়ার খালি ছিল, এগুলি তো আর খুলে বলার প্রয়োজন মনে করি না। তারপরে দেখেছি সাংবাদিকদের যে দাবি দেওয়া, লাস্টে যে 2টা চার্টার অফ ডিমান্ডে রাখা হয়েছে, সেটা তো আপনারা নিশ্চয়ই পড়েছেন। কিন্তু সেখানে যারা খুমুলুং প্রেস ক্লাব থেকে যারা আছেন, সে ত্রিপুরাসা কিছু সাংবাদিক, যারা সাংবাদিকতায় পড়াশোনা করছে কিনা আমার সন্দেহ আছে, তাদেরকে একজন ব্যক্তি, উনিও কালো চশমা পরেন, উনি তাদেরকে 8, 9 বা 10 বার করে ফোন করে তাদেরকে হুমকি দমকি দিয়ে এনেছে বলে আমি জানতে পেরেছি। এবং গতকাল যারা ওই ত্রিপুরাসা সাংবাদিকরা আছেন, তারা অনেকে বাংলা পড়তে পারেন না, তারা বুঝেন না, এবং তাদেরকে ওই দাবি দেওয়া সম্পর্কে কিছু বলা হয়নি। আমাদের সাংবাদিকদের দাবি নিয়ে আমরা আন্দোলন করবো, আপনারা সবাই আসুন, এই বলে তাদেরকে আনা হয়েছে। এবং এটাও আমি জানতে পেরেছি যে উনি সাদা কাগজে কিছু তাদেরকে স্বাক্ষর নিয়ে রেখেছেন, এটা আমি জানতে পেরেছি। আমি বলবো, যিনি এটা করেছেন খুব খারাপ কাজ করেছেন, অন্যায় করেছেন। এবং তিনি এটাও এখন মাঠে গাতে নাকি বলে বেড়াচ্ছেন এডিসি নির্বাচনে তিনি প্রার্থী হয়ে দাঁড়াবেন। কোন পার্টি থেকে দাঁড়াবেন আমি জানি না, তিনি প্রার্থী হবেন বলে এখন সাংবাদিকদের ইয়েতে উনি প্রচার করে চলেছেন। দেখা যাবে নির্বাচনে। তা আমি বলতে চাই, অনেকে ভাবছেন যে রঞ্জিত দেববর্মা বই পেয়ে গেছে। রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে ইলেকট্রনিক মিডিয়ায় অনেক প্রচার করা হয়েছে, অনেক ইতিহাস প্রচার করা হয়েছে, অনেক প্রিন্ট মিডিয়াতে অনেক লেখা হয়েছে। আমি বই পেয়েছি? আমি বই পাইনি। আমি যেদিন এফআইআর করি সেদিন আমি বলেছি আমি আইনের কি আছে, আইনে আশ্রয় নিয়ে আমি লড়াই করব। আর যে কালো চশমা গতকাল টাইগার টাইগার বলে যে চিলাই করছে, উনি বলছিল সেদিনে ওনার চ্যানেলে, বলেছিল আমি কেস করব ওনার বিরুদ্ধে, আমি দেখব, হুমকি দিয়েছে। এখনো কেস করতে সাহস করেনি। গতকাল আরও বলেছে যে সাংবাদিকদের উপর বা কোনো ইয়ে করলে বা কেউ যদি এখানে সাম্প্রদায়িক বা যদি করে, তাহলে তাদের বিরুদ্ধে আগরতলা অচল করে দিবে। আগরতলা অচল করার প্রয়োজন নেই। রঞ্জিত দেববর্মা এই যে এমএলএ হোস্টেলে আছে, এখানে এসে ঘেরাও করুন। আপনার কতজন? আপনি বলছেন কালকে 500 জন 600 জন। দেখা যাবে রঞ্জিত দেববর্মা টিপ্রামোঠার বাদেও সিভিল সোসাইটির আন্দোলন আগরতলা করেছে, হরতাল করেছে, দেখেছেন। করে দেখুন না, হিম্মত যদি থাকে পাস করে দেখুন। সাংবাদিকের কথার নামে ব্ল্যাকমেল করা লোকের সঙ্গে কিসের জন্য আপনি আমার ইয়ে করছেন? বাংলাদেশের যে আমার আইডি কার্ড আপনি বাইর করেছেন, বার্থ সার্টিফিকেট প্রচার করেছেন, প্রমাণ করুন। কেন সাহস নেই? কোথা থেকে পেয়েছেন আপনি? কাকে আপনি হুমকি দিচ্ছেন? আপনি বলছেন আপনাকে আমি হুমকি দিচ্ছি, প্রচার করুন, মিডিয়াতে নিয়ে আসুন না। আপনার মিডিয়াতে আছে, প্রিন্ট মিডিয়া আছে, আপনার ইলেকট্রনিক মিডিয়া আছে। আপনার ইতিহাসও আমরা জানি। আমি সব সময় আমার জনগোষ্ঠীর অধিকার
তাদের অস্তিত্ব, জাতিসত্তা বিকাশ, ভাষা, সংস্কৃতি বিকাশের জন্য লড়াই করেছি। ছোটবেলা থেকে আমি জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত এবং বড় হয়ে আমার অধিকারের জন্য আমি লড়াই করেছি। হয়তো সেই পথে আমি সফল হইতে পারিনি, কিন্তু এই কালা চশমাওয়ালা আপনি কি করছেন? আপনি নোয়াখালী থেকে পালাই আছেন, নিজের দেশকে ছেড়ে পালাই আছেন, নিজের সম্পত্তি ছেড়ে পালাই আছেন। আপনি লজ্জা হয় আপনাকে দেখলে। যদি সাহস থাকতো আপনি লড়াই করতেন, আপনার জনগণকে নিয়ে আপনি লড়াই করতেন, পালাই আসতেন না। সাংবাদিকতার একটা সীমাবদ্ধ আছে, আমরা জানি। আপনি ভাবছেন যে আমি হুমকি দিলে বা লেখলে আপনি রঞ্জিত দেববর্মা বই পেয়ে যাবে, এটা ভাববেন না। রঞ্জিত দেববর্মা বই পাওয়ার না, চ্যালেঞ্জ করে তো আজকে এইটুকু আমি এগিয়ে আছি, এই পর্যন্ত পৌঁছেছি চ্যালেঞ্জ করে। আমার অধিকারের জন্য আমি বলবোই, আপনি সাম্প্রদায়িক যেই বলুন, তাতে আমার কিছু আসা যায় না। আমার ত্রিপুরার অধিকারের জন্য, সব জনগোষ্ঠীর অধিকারের জন্য আমি কথা বলবো। কেন বলবো না? বলছি না। আমার সঙ্গে সবসময় বাঙালিরই থাকে, আমার পিএসও বাঙালি, সব তো আমি বাঙালি থাকি। আমি ছোটবেলায় আগরতলায় পড়াশোনা করেছি, নেতা স্কুল পড়াশোনা করেছি, উমাকান্তে, বুর্জং, সবখানে আমি পড়াশোনা, এমবিবি কলেজে পড়াশোনা করেছি। 90% বাঙালি তো আমার বন্ধু। অনেক জায়গায় আজকে চিকিৎসা করতে গেলে আমাকে পয়সা দিতে হয় না। আর এই বন্ধু আপনাকে অনেক দিনের পর দেখা হয়নি বলে, আর কালো চশমা পরে, মুখোশ, সাংবাদিকের মুখোশ পরে আপনি কি বলতে চাইছেন? দেখুন, করুন। মেমোরেন্ডাম তো দিয়েছেন, দেন না। আপনার আগে তো আমি দিয়েছি চিঠি। আপনি বিভ্রান্ত মানুষকে করছেন, আমাকে করতে পারবেন না। আইনের যদি আপনার সাহস থেকে কেস করুন, দেখব, লড়াই করব। অনেক কেস আমি করেছি, লড়াই করি তো আমি এই জায়গায় আজকে পৌঁছেছি। এই হুমকি দমকি এটা আমার সঙ্গে চলবে না। পিছন থেকে আবার কম্প্রোমাইজ করার জন্য আপনি চেষ্টা করছেন, পিছন থেকে কম্প্রোমাইজ করাও আপনি চেষ্টা করছেন। আমি বলে দিয়েছি, যার সঙ্গে আপনি কম্প্রোমাইজ করার জন্য চেষ্টা করছেন, আমি ওনাকে বলে দিয়েছি হাত জোড়াট করে, আমি আইনের লড়াই করব। আমি বলেও দিয়েছি ওনাকে, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আপনি আমার বিরুদ্ধে লাগাতার আপনার পত্রিকা, আপনার চ্যানেলে মিথ্যা কথা, ফেক ডকুমেন্টস বানিয়ে প্রচার করছে বলে আজকে আমি আইনের আশ্রয় নিয়েছি। এটাকে সাম্প্রদায়িক উত্তেজনার আমি করেছি? সারা ত্রিপুরার মানুষ জানে আপনি কে। আজকে সাংবাদিকদের বন্ধুদের জন্য আপনি যদি সত্যিই লড়াই করতেন, তাদের কথা ভাবতেন, সব সাংবাদিক কালকে এখানে হাজির হতেন। কেন আসেনি? 256টা মাইক লাগিয়েছেন আগরতলায় বলে প্রচার করেছেন আপনারা। আপনারা নাকি নিরপেক্ষ হলে তাহলে এজেন্ডা, লাস্টের এজেন্ডা 2টা থাকলো কেন? কেন আপনি বিধানসভার প্রিভিলেজ কমিটিতে আপনি উপস্থিত হননি? আইনের লড়াই করতে কেন বই পাচ্ছেন আপনি? আপনার টাকার পয়সা অনেক আছে, আমি জানি। আপনি কিভাবে হয়েছেন সেটাও জানি। একটা সাংবাদিক করে আপনার এত সম্পত্তি হইল কিভাবে? কিভাবে আপনার এত সম্পত্তি হইল? সেটাও দাবি উঠবে একদিন ইনকোয়ারি করার জন্য। সাংবাদিকরা করে কোথায় পয়সা পেয়েছেন, এত সম্পত্তি কিভাবে আপনার হইল, সেটাও একদিন দাবি উঠবে। আন্দোলন শুধু আপনি করেন নাই, ছোটবেলা থেকে আমি আন্দোলন করে এসেছি, আন্দোলন করে বড় হয়েছে, আমি এখনো করে আছি। আন্দোলনে বই দেখাবেন এই 500-600 সাংবাদিক, এই হকার স্টকার্স, ওই যে প্রেসের এই সুতো পিয়ন টিয়ন আইনা জমায়েত করে টাকা পয়সা দিয়ে বাদ খাওয়াইয়া মিথ্যা কথা বলে এই হুমকি দেখাবেন না। আমি বই পাওয়ার ছেলে না।
আমি মর্যাদা নিয়ে লড়াই করি। টাইগার টাইগার বলে চিল্লাচ্ছেন আপনি, হ্যাঁ? তা আপনি নামটা আপনি দেন নাই, আমার মহারাজ আমাকে নাম দিয়েছেন টাইগার বলে, সবাই টাইগার বলে আমাকে ডাকে। কি করবেন আপনি? কি করবেন আপনি? কি করবেন? কি করতে পারবেন আপনি? কিছু করতে পারবেন না। ওই কালা চশমা পরে কিছু কিছু সাংবাদিককে 2000 1000 থেকে সাহায্য করে নিজের ফেসবুকে, নিজের পত্রিকায়, চ্যানেলে দেখাতে পারবেন, এসের বেশি করতে পারবে না। আমি তো ফেসবুক চালাই, আমি তো ফেসবুক করি, আমি তো ইউটিউব চ্যানেল একটা খুলে আপনার মতন, আপনার এগেনস্টে আমিও অনেক প্রচার করতে পারি, করি না, কারণ আপনার মতন আমার মানসিকতা না। আপনি অনেকজনের নামে বাংলাদেশের অনেক ফেক ডকুমেন্টস বাইর হয়েছে, আপনি কারোর তা প্রচার করেন না আপনার চ্যানেলে, আপনার পত্রিকায়। শুধু রঞ্জিত দেব বর্মা। কেন? রঞ্জিত দেব বর্মা একজন উপজাতি এমএলএ। আপনার মনে জাতিগত বিদ্বেষ আছে, হিংসা আছে, কারণ আপনি এই দেশের লোক ছিলেন না, আপনি পালিয়ে এসেন, এখানে অবৈধভাবে বসবাস করছেন, নাগরিকটা হয়েছেন। এটা সত্যি কিনা আপনি বলুন। সুতরাং আইনের লড়াই করবই আমি। আপনি এই আন্দোলন, পেটুয়া আন্দোলন করে আমাকে দমাতে পারবেন না। লেখেন, কালকে লেখেন, লিখে দিন আপনার পত্রিকায় রঞ্জিত দেব বর্মা, লেখেন না। আমি তো বই পাই না, আপনি তো অনেক লেখছেন, কেন থামলেন এখন? কেন থেমে গেল আপনি? লেখেন না, প্রচার করেন। আমি তো আপনাকে না করছি না, ফোন করে তো বলছি না আপনার তো প্রচার করবেন না, করেন না, আপনি করতে থাকুন। সাংবাদিক মুখোশ পরে আপনি আবার হুমকি দিচ্ছেন। জনপ্রতিনিধি হতে অনেক চেষ্টা করছেন, 2018 2023 আপনি চেষ্টা করছেন একটা রাজনৈতিক দলের হয়ে, পারলেন না তো, পারলেন না। আর মহারাজা আমাকে একটা সুযোগ দিয়েছেন, আর আমি আজকে জনগণের ভালোবাসা পেয়ে, আমার জাতির সবার ভালোবাসা এবং সহযোগিতা পেয়ে আজকে আমি জনপ্রতিনিধি হয়ে তাদের হয়ে কথা বলছি এবং বলবো। শুধু আমার জনগোষ্ঠী না, সব জনগোষ্ঠীর কথাই আমি বলি বিধানসভায়। আমার এলাকাতে আসে দেখুন, বাঙালি এলাকাতে আমি কি রাস্তা করে দিয়েছি দেখুন, ত্রিপুরা এলাকাতে আমি কি করেছি দেখুন। অনেক সাংবাদিক বন্ধু আছে খয়ে, তাদেরকে জিজ্ঞেস করুন। আর আপনি হুমকি দিচ্ছেন, বাইর করেন না আমার বিরুদ্ধে। অনেকের তো দুর্নীতি, অনেকটা ডেলি অনেক পত্রিকায় বাইর হয়, এই সম্পর্কে আপনি কথা বলেন না কেন? কেন কথা বলেন না আপনি? একজন মন্ত্রীর অনেক সম্পত্তির ব্যাপারে উঠছে, আপনি কেন বলেন না? তাদের কথা কেন প্রচার করেন না? কত টাকা পেয়েছেন আপনি সেখান থেকে? সুতরাং হুমকি দিয়ে চলবে না। আজকে আমার ফেসবুকে বাংলায় আসার আমার ইচ্ছা ছিল না, গতকাল যাভাবে চিল্লানো হয়েছে দেখেছি তো, চশমা পরা দুজন খুব চিল্লাইছেন। আপনি মনে করছেন রঞ্জিত দেব বর্মা বই পেয়ে গেছে? আগরতলাতে আছে, আগরতলা তো বাঙালি অধ্যুষিত এলাকাতে আমি আছি। আসুন না এখানে, গেরাও করেন না এখানে এসে। সাহসের ইয়ে করছেন, এটা করবেন না। সাংবাদিকের যেটা আদর্শ নিয়ে আপনি নেমেছেন, নিরপেক্ষভাবে আপনি কাজ করেন, সেটা আমরা চাই, জনগণ সেটাই চায়। কাউকে হুমকি দিয়ে ব্ল্যাকমেল করে সাংবাদিকতা করা যায় না। একদিন এটা জনগণের সামনে ফুটে উঠবে। কারো অনেকে আপনার বিরুদ্ধে বলার সাহস না, আমি সাহস করে বলছি, আমি সাহস করে বলছি। আপনি কি করবেন করুন, আমি তো ফেসবুক লাইভ দিয়ে দিয়েছি। সুতরাং আমি বলবো, অবিশ্বাসে সাংবাদিকতা আপনি করুন, সুন্দরভাবে করুন, ভদ্রভাবে করুন, নিরপেক্ষভাবে করুন। আর জনগণকে নিয়ে আপনি খেলবেন না, ব্ল্যাকমেল করবেন না। সাংবাদিক ভাইদের
অধিকারের প্রতি আপনি সচেতন হয়েছেন বলে দাবি করেছেন। কয়জন সাংবাদিককে আপনি সহযোগিতা করেছেন? পদাধিকার, সাংবাদিকের একটা প্রেস ক্লাবের পদাধিকার নিয়ে আপনি ক্ষমতাধারী বলে মনে ভাববেন না। সব সময় এটা পার্মানেন্ট না, আমাদের এমএলএরও পার্মানেন্ট না। আপনি আগরতলার একটা ক্লাবেরও প্রেসিডেন্ট আমি জানি, আপনি ত্রিপুরা স্পোর্ট কাউন্সিলের প্রেসিডেন্ট আমি জানি। আপনার অনেক ক্ষমতা, অনেক শক্তিশালী। আপনাদেরকে সঙ্গে নাকি অনেকে কথা বলতে সাহস করে না। আমি বলছি আপনি কি করতে পারেন করেন। সুতরাং আমি বলবো, আবারও বলবো, যদি সাহস থাকে আইনের লড়াইয়ে আসুন। আমি তো আইনের লড়াই করার জন্য দাঁড়াচ্ছি। মোকাবেলা হবে সেই কোর্টে, দেখা যাবে। এবং যে আপনি জাতিগত বৈষম্যমূলক আচরণ করে আমার বিরুদ্ধে যে মিথ্যা প্রচার করেছেন, যে ফেক ডকুমেন্ট বানিয়ে প্রচার করেছেন, তার জবাব আপনাকে কোর্টে দিতে হবে। কোর্টে দিতে হবে আপনাকে। আপনি কোথায় পেয়েছেন, কে বানিয়েছেন, কোথায় পেয়েছেন আপনি, তার জবাবটা আপনাকে দিতে হবে। আর সেটা চ্যালেঞ্জটা আমি নিচ্ছি, আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি। পারলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। তাই আমি আর বেশি বলবো না, এটুকু বললেই আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।